ওরা সবাই তো জয়েন করেনি। ও টাইমও তো হয়নি নাকি? টাইম হয়ে গেছে? স্যার এই 12টা বাজলো স্যার। হুম। আচ্ছা, আজকে আমরা তো আলোচনা তো করবোই, সবকিছুই ডিসকাশন করবে। বাসুদেবকে, বাসুদেব, ও বাসুদেব, বাসুদেব, তোমাদের মধ্যে বাসুদেব বলে কেউ নেই? হ্যাঁ স্যার আছে তো, আছে স্যার, জয় স্যার আছে। তা সাড়া দিচ্ছে না কেন বাসুদেব? তো কি ভয় পেয়ে গেল নাকি যে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো আবার? না স্যার, পুরো আমাদের সংসারের দায়িত্ব ওর উপরে, তো এই জন্য একটু সময় লাগছে হয়তো। ও আচ্ছা আচ্ছা। শুভ স্যার ল্যাপটপে জয়েন হচ্ছে স্যার, দেখছি এবারে, তাহলে এই যে দেখছিলাম। স্যার। হ্যাঁ, শুভদীপ ভালো আছো? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি আপাতত। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এবার এটাকে একটু ক্লিক করে নিই। একটা কথা মাথায় রাখবে সব সময়, তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি যে এটা হতেই পারে যে আজকে তুমি ক্লাস করতে পারলে না, কালকে ও পারলো না। সেই ক্ষেত্রে যে পারছো না, এটা তার উচিত ফ্রেন্ডদের সঙ্গে একটু সন্ধ্যের পরে যখন কোনো ক্লাস নেই তার সাথে একটু কথা বলে নেওয়া, যে কি ক্লাস হলো ইত্যাদি ইত্যাদি। না হলে কিন্তু তুমি নিজেই পিছিয়ে পড়বে। এই আর্টটা তোমার তরফ থেকেই দেখানো দরকার যে ক্লাসে হাজির হতে পারছো না। আচ্ছা, ধরা যাক, এবার আমি মূল ক্লাসে চলে আসছি। ধরা যাক এই যে আমাদের গুগল মিটে আমরা এন্ট্রি নিতে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, ক্লাস করা যাচ্ছে না, অনেকে আউট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেভারাল প্রবলেমস হ্যাড হ্যাপেন্ড। তা প্রশ্নটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমরা নিজেরাই ডিসিশন নিয়েছো, চলো আমরা জুমে ওপেন করি ইত্যাদি। এবং সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে কেউ একজন, আমি তার নাম এখনো জানি না, সে আমাকে ফোন করে জানালো স্যার আমরা জুমে যাচ্ছি, আপনার জুমে ওপেন করে নিন ইত্যাদি ইত্যাদি। আমার তো জুম এখানে করাই আছে, আমি অপেক্ষা করলাম, তোমরা দিলে, আমি এন্ট্রি করলাম। তোমাদের মধ্যে যাদের যাদের জুম অ্যাপটা নেই তারা অ্যাপ ডাউনলোড করে সেখানে এন্ট্রি নিলে ইত্যাদি ইত্যাদি। তা এই যে ডিফারেন্ট অল্টারনেটিভস, অর্থাৎ গুগল অথবা জুম অথবা ওডেক্স অথবা জিল্যাক্স, আর অন হয় না, যারা 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 আনমিউট করে এসে মিউট কর। হ্যাঁ, অনেকে নতুবা কথাগুলো চলে আসবে। তাহলে এই যে অনেক রকম সুবিধা আছে, তার মধ্যে থেকে একটা সিলেকশন করে দিলাম এবং প্রশ্নটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে কি করব এই পরিস্থিতিতে, সবাই মিলে আলোচনা করে একটা ডিসিশন নেওয়া হলো জুমে যাব, কিভাবে যাব, যে জানে সে সবাইকে হয়তো বলে দিল অ্যাপটাকে কিভাবে ডাউনলোড করতে হয় ইত্যাদি ইত্যাদি। এই যে ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করব, কারা করবে, কখন করবে, এই যে কতগুলো প্রশ্নের উত্তর আমরা আগেই খোঁজার চেষ্টা করি এবং খুঁজে নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা কাজে নামি। কাজটায় দেখা যায় সফলতাও আসতে পারে, কোনো কোনো সময় দেখা যায় কাজটা পুরোপুরি সফল হলো না, তখন আবার নতুন করে ভাবনা যে এইটার জায়গায় তাহলে আবার নতুন কি করা যেতে পারে। এই যে ভবিষ্যতের দিকে তাকিয়ে, এই যে ভবিষ্যতের দিকে তাকিয়ে
কি করব, কখন করব, কিভাবে করব, কাদের জন্য করব, উদ্দেশ্য কি, এই ভাবনাগুলোকে ফলপ্রসূ করার যে প্রয়াস, সেটাকেই আমরা বলি পরিকল্পনা, প্ল্যানিং। অর্থাৎ যেটা এখন কিন্তু দেখতে পাচ্ছি না। ইটস এ কনসেপ্ট, ইটস এ ইমাজিনেশন, ইটস এ অ্যাজাম্পশন। অর্থাৎ কিছু ভবিষ্যৎ কর্মপদ্ধতির সম্পর্কে আগাম একটা রূপরেখা নির্মাণ, সেটাই হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। এখানে দেখো মুখ্য ভূমিকা হচ্ছে বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। এটাই হচ্ছে পরিকল্পনার একেবারে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, ডিসিশন আমরা কখন নিই, সিদ্ধান্ত কখন নিই? দেখা গেছে যখন অনেকগুলো অল্টারনেটিভ আছে তখন আমরা সিদ্ধান্তটা নিই। যখন অল্টারনেটিভস কিছু নেই, একটাই অপশন আছে, তখন কিন্তু আর আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে না বা আমরা নিতে পারি না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। ধরা যাক আমি আজকে রাতে মা বলল যে ভাত খাবি না রুটি খাবি। এই প্রশ্নটা কখন আসে? যখন চাল এবং আটা দুটো অল্টারনেটিভ আছে। যদি অল্টারনেটিভ না থাকতো, অর্থাৎ আটা বলে কি বস্তু আছে পৃথিবীতে সেটা কারো জানা থাকতো না, মূল স্টেপল ফুড হিসাবে সবাই চালই জানতো বা চালই একমাত্র উৎপাদিত হতো, তাহলে কি আলাদা করে তোমার মায়ের জিজ্ঞেস করার দরকার ছিল, নাকি তোমার সেই দুটো থেকে একটা সিলেকশন করে মাকে রিপ্লাই করার দরকার ছিল? নিশ্চয়ই দরকার ছিল না। কারণ আর যখন কোনো রাস্তা জানা নেই বা আছে কি না এ ব্যাপারে যখন কোনো ধারণা নেই, তখন আলাদা করে কিছু পরিকল্পনা করার দরকারই পড়ে না। কিন্তু যখনই এরকম অল্টারনেট ব্যাপারগুলো থাকবে, তখনই কিন্তু এই ধরনের আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে কিন্তু আসবে। দুটো শব্দ ভীষণ ইম্পর্টেন্ট এখানে, একটা হচ্ছে অল্টারনেট, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি। অল্টারনেট আমি বললাম চা অথবা কফি, বাস অথবা ট্রেন, কোনটা অ্যাভেল করব, ভাত খাবো না রুটি খাবো। এই অল্টারনেট যে সবসময় দুটোর মধ্যেই হবে তা না, তিন চার রকম হতে পারে। মার্কেটে লাক্স সাবান আছে, নিভিয়া সাবান আছে, সিনথল সাবান আছে, লাইফবয় সাবান আছে, হরেক কিসিমের অল্টারনেট। তুমি কোনটা নেবে সেটা একান্তই তোমার চয়েস। বাজারে গেছো মাছ কিনতে, অনেক রকমের মাছ আছে। এই মাছ, কোন মাছটা কিনবে বিভিন্ন ধরনের অল্টারনেটের মধ্যে থেকে, সেটা একান্তই তোমার ব্যাপার। আবার এর সাথে সাথে আরেকটা জিনিস জড়িত আছে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারিটা কিরকম? অর্থাৎ মেইন স্টেপল ব্যাপারটা আছে, প্রয়োজনীয় যেটা নাকি প্রধান উপকরণ সেটা আছে, সেটা নিশ্চিতভাবেই বর্তমান, তার সাথে আরেকটু কিছু বাড়তি জুড়ে দেবো। কারোর বোধহয় মাইকটা অন আছে নাকি? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কারোর বোধহয় মাইকটা অন আছে, একটু বন্ধ করো। হ্যাঁ, রাজশেখর অফ কর। রাজশেখর, আচ্ছা আচ্ছা। বাজারে গেছে, মা বলবে যে দেখ যেটা ভালো বুঝিস একটা মাছ নিয়ে চলে আয়। জেনারেলি রবিবারের বাজার, তুমি রুই, কাতলা, পাবদা, ভেটকি এই টাইপের মাছের মধ্যে থেকে একটা মাছ পছন্দ করে কিনলে। কিনে পাশে দেখলে বেশ বড় বড় পুঁটি মাছ উঠেছে, এত বড় বড় পুঁটি মাছ, তো তোমার খুব ইচ্ছে হলো এই পুঁটি মাছও 250 গ্রাম নিয়ে নিলে। মা কি বলবে? বলবে না। কিন্তু এই যে মেন
যেটা তোমার দরকার তার উপরেও তুমি বাড়তি একটা নিলে, ভ্যালু অ্যাড করলে, সেটা প্রোটিন ইনটেক ভ্যালু হতে পারে, তোমার টেস্ট হতে পারে, যে তুমি একসঙ্গে বাড়ির লোককে পোনা মাছের স্বাদও দিলে আবার পুঁটি মাছের স্বাদও দিলে, অ্যাডেড ভ্যালু। তাহলে এইটাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি। অর্থাৎ তুমি ধরা যাক তুমি তোমাকে বিস্কুট দিয়েছে চায়ের সাথে, তার সাথে এক পিস পাঁপড়ও দেওয়া হয়েছে, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি। দুধ খাচ্ছ, প্লেন দুধ খাচ্ছ, তার মধ্যে তুমি 2 চামচ কমপ্ল্যান মিলিয়ে নিলে, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি। তাহলে আমাদের পরিকল্পনা যখনই আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু করব, তখন দেখবে এই অল্টারনেট আর এই সাপ্লিমেন্টারি, এই দুটো শব্দ ভীষণভাবে আমাদের আলোচনার জন্য চলে আসবে। আমরা সবাই সচেতন হলে এই মহামারী রোগ থেকে সুরক্ষা পাবো, আমাদের একটু সুবিধা হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি প্ল্যানিং কি এটা যদি আমাকে একটু বোঝাতে বলে, তাহলে আমার মনে হয় এখন বোঝাতে পারবো যে ভবিষ্যতে কোনো অনুষ্ঠান ঘটবে বা ভবিষ্যতে কোনো উদ্দেশ্য পালন করব, তার জন্য আগাম যে রূপরেখা নির্মাণ কিভাবে করব, কে করবে, কজন করবে, এটাকেই বলবো আমরা প্ল্যানিং। যেমন আমার আমি স্কুলে জয়েন করেছি, ডিসেম্বর মাসে জয়েন করলাম। জয়েন করার পর মাস্টারমশাই পরের দিনকে হেডমাস্টারমশাই বললেন যে নকুল, কালকে বা 3-4 বাদে একটা মিটিং ডাকছি, আমাদের তো অ্যানুয়াল স্পোর্টস মিট তো চলে আসছে, জানুয়ারি মাসের 26শে জানুয়ারি আমরা করি, তাহলে এটা আমরা কিন্তু মিটিং ডাকছি পরশু দিনকে। তাহলে 26শে জানুয়ারি প্রোগ্রাম, ডিসেম্বর মাসের ধরা যাক 15 তারিখে মাস্টারমশাই বললেন তুমি জয়েন করেছো 14 তারিখ, 15 তারিখে বললেন 19 তারিখে মিটিং। তাহলে মিটিং এ কি হবে, তুমি তোমার পরিকল্পনাটাকে ওখানে তুলে ধরবে যে 26শে জানুয়ারি কি হবে, কোন কোন ইভেন্ট থাকবে, কারা গেস্ট হিসাবে থাকবে, প্রাইস, খরচাপাতি কে দেবে, টিফিন কি হবে ইত্যাদি সম্পর্কে তোমার একটা আগাম ভাবনা চিন্তা তুমি নোট করে নিয়ে মিটিং এ প্লেস করলে। এটাই হচ্ছে পরিকল্পনা। এটা জীবনের সব ক্ষেত্রে প্রতিদিন আমরা পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যাই। যার পরিকল্পনা যত নিখুঁত হবে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। ধরা যাক সেশন শুরু হলো, ফার্স্ট সেমিস্টার চলে গেছে, এটা সেকেন্ড সেমিস্টার শুরু হলো। যে পরিকল্পনাটা যত নিখুঁত করতে পারবে, যে আমার ফার্স্ট সেমিস্টারে এই ত্রুটি ছিল, এই প্রবলেম ছিল, সেকেন্ড সেমিস্টারে আমি এই প্রবলেমগুলো, এই ত্রুটিগুলো আমি সারিয়ে তুলবো, আমার পড়া কম হয়েছে, আমি বেশিক্ষণ ধরে পড়বো, আমি অযথা বাজে সময় নষ্ট করেছি, আমি সময় অযথা নষ্ট করব না, বাড়ির কিছু কাজ থাকে যেগুলো আমার ক্লাসকে হ্যাম্পার করেছে এবছর, তাহলে আমি মায়ের সঙ্গে আলাদা করে কথাই বলে নেবো যে আমাকে প্রত্যেকদিন আগের দিন রাত্রিবেলা বলে দেবে পরের দিন কি কি কাজ করতে হবে। এইভাবে ভাবনা চিন্তা করে কেউ যদি একটা পরিকল্পনার মধ্যে দিয়ে রেডি করে নিজেকে, তাহলে দেখবে অটোমেটিক্যালি তার রেজাল্ট কি কাজ আছে, আমার ব্যক্তিগত কি কাজ আছে, প্র্যাকটিসটা কখন করতে যাব ইত্যাদি আমি যদি আগাম যদি ভেবে রাখি, তাহলে পরের দিন এগুলো দেখবে বেশ ছন্দের মধ্যে একটা রিদিম নিয়ে তোমার সমস্ত কাজ করে তুমি বেরিয়ে যাচ্ছ। নতুবা একটা হ্যাপাজার্ড হবে, পাচপাচ হয়ে যাবে, এটার ঘাড়ে ওটা চেপে যাবে, ফলে টেনশন বাড়বে, রাগ হবে, অযথা সময় নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, সব থেকে বড় কথা তুমি ক্লাস বা কোনো কাজই তোমার সঠিকভাবে তুমি করতে পারবে না। এইগুলোই হচ্ছে আমার পরিকল্পনার মেন উদ্দেশ্য। এবার আমি একটুখানি আলোচনার মধ্যে দিয়ে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, যে তাহলে পরিকল্পনা কি, আমার মনে হয় কোনো অসুবিধা কিছু হবে না 2-4 লাইন লিখতে। এবারে হচ্ছে যে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি, পরিকল্পনার বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের এখানে ফরেনার আছে তো 2-3টে নাকি? হ্যাঁ আছে আছে, হ্যাঁ স্যার, জয়েন হয়েছে। ক্লাসে আছে, তার মানে ওকে, হু আর দে, একজন যে কোনো প্লিজ রেসপন্স এনিওয়ান অফ देम। বলুন। হ্যালো, হু কান্ট এবল টু realize Bengali, only English, please reply me. Anybody present? Yes sir. Who? Sir Rohit.
Rohit, Yes, sir. you can't understand Bengali, Sir, I understand Bengali. but don't able to write, huh? Yes, sir. Okay. No, don't worry. Just listen to me, and I will provide you some English also. Okay, no problem. So, what are the characteristics of planning? বৈশিষ্ট্যগুলো কি? Number one, it is an intellectual process. It is an intellectual process. এটার বাংলা আর করার দরকার নেই, ইংলিশটাই লেখো। ইন্টেলেকচুয়ালের বাংলা কি লিখবে দেখে নিও। ইন্টেলেকচুয়াল প্রসেস। কিরকম কি বলতে চাইছি এখানে? এখানে বলতে চাইছি যে এই যে প্ল্যানিং যেটা করব আমি ভবিষ্যতে, এর সম্পর্কে আমার যদি নলেজ না থাকে, আমার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আমার পক্ষে ভালো প্ল্যানিং করা সম্ভব না। এখন আমাকে যদি বলা হয়, হঠাৎ করে ফোন করে বলা হয় যে ইন্ডিয়া নিউজিল্যান্ড যে ফাইনাল টেস্টটা হবে, সেটা ইন্ডিয়া কোন স্ট্র্যাটেজিতে খেলবে, আপনি একটু মত দিন। ইজ ইট পসিবল টু মি? আমার কি সেই যোগ্যতা আছে, সেই কোয়ালিটি আছে যে আমি ওইটার সম্পর্কে মত দিতে যাব বা পারবো, বা সেই মতটা, আমি যে মতটা দিলাম সেটা কার্যকরী হবে? সম্ভব না। কিন্তু আমাকে যদি বলা হয় যে প্ল্যানিং এটা এইভাবে আমাদের এই প্রোগ্রামটা করতে হবে বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টে, তাহলে আপনি একটা প্ল্যানিং একটা করে ফেলুন, একটা প্রোগ্রামে প্ল্যান করে ফেলুন, করে ফেলে ছাত্রদের সঙ্গে ডিসকাস করুন। ইজিলি আই ক্যান ডু ইট, বিকজ there is no such problem to me, because I have some idea regarding this. So it must be a cognitive process, জ্ঞানমূলক একটা প্রসেস, যেটা আমার ইন্টেলিজেন্স দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে, আমার জ্ঞানের বহিঃপ্রকাশ দিয়ে আমি কিন্তু এটাকে প্ল্যানিংটাকে করতে পারবো। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ইট ইজ এ ডিসিশন মেকিং প্রসেস। এক্সকিউজ মি, আমি জাস্ট একটু একটা ফোন করতে হচ্ছে। তাহলে এটা ডিসিশন মেকিং প্রসেস, ইটস এ ডিসিশন মেকিং প্রসেস। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যেটা বোঝাচ্ছিলাম যে প্ল্যান করা তখনই দরকার পড়ে যখন আমাকে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত না নেওয়ার যদি দরকার থাকতো, তাহলে আমার আলাদা করে প্ল্যান করারও কোনো দরকার ছিল না। অর্থাৎ তুমি ধরা যাক যেই জায়গা দিয়ে তুমি ধরা যাক তুমি তোমার বাড়ি থেকে যাদবপুরে আসো, প্রথম যেদিনকে এসছিলে, প্রথম তুমি কখনোই যাদবপুরে আসোনি, বা খুব একটা তোমার গ্রাম বা শহর থেকে খুব একটা বেশি দূরে কোথাও যাওনি, তোমার নর্থ বেঙ্গলের একটু প্রান্তিক অঞ্চলে বাড়ি, ওইসব অঞ্চল তোমার চেনা, কিন্তু ট্রেনে করে এত দূর কলকাতায় এসে যাদবপুরে আসাটা তোমার কোনোদিন হয়নি। তো ফার্স্ট টাইম তুমি যেদিনকে এসছিলে সেদিনকে তুমি ভেবে দেখো, তার আগে তুমি একটু জিজ্ঞেস করা, জেনে নেওয়া, বুঝে নেওয়া যাদবপুর কোথায়, সেটা গুগল মিটেই বলো, এই সরি গুগল ম্যাপেই বলো, বা যে গেছে কলকাতা তার সাথে কথা বলা বলো, জেনে বুঝে কোন ট্রেন যায়, টিকিটের ভাড়া কত, কখন ট্রেন, কোথায় কটায় গিয়ে পৌঁছবে, কোথায় পৌঁছাবে ইত্যাদি সম্পর্কে তুমি দেখো ইনফরমেশন নিয়ে তুমি তারপরে সিদ্ধান্ত নিলে কোন ট্রেনের টিকিট কাটবে, ফার্স্ট ক্লাস কাটবে না সেকেন্ড ক্লাস কাটবে নাকি থার্ড ক্লাস কাটবে, কোথায় নামবে, ওইখানে নেবে কোথায় যাবে, একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে 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 তুমি আলটিমেটলি তুমি যাদবপুরে পৌঁছালে। তাহলে টোটালি দেখো এটা একটা সিদ্ধান্ত, ডিসিশন মেকিং প্রসেস। এবং এই সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা ক্রমশ ভলিউমটা কমে আসে যত তুমি তোমার অবজেক্টিভটা বেশি বার সাধন করবে। তার মানে এটা কিরকম? অর্থাৎ তুমি যত বেশি বার তুমি কলকাতায় আসবে, যাদবপুরে আসবে, যত বেশি বার, তত দেখবে তোমার এই ডিসিশন মেকিং করার প্রবণতাটা কমে যাবে, বিকজ ইট বিকেম এ হ্যাবিট। এটা একটা অভ্যাসে পরিণত হবে। তোমার তো সব মুখস্থই আছে, আচ্ছা আমি এটাই যাবো না, ওটাই চলে যাবো, ওই ট্রেন দিয়ে ওটা, ইত্যাদি ইত্যাদি। এর জন্য আলাদা করে কোনো প্ল্যান করার দরকার পড়বে না। থার্ড পয়েন্ট, ইটস এ কন্টিনিউয়াস। স্যার বুঝতে পারলেন? না না, আমি ডিস্টার্ব করছে তোমার মাইকটা। বললাম যে বলছিলাম ইংলিশ পয়েন্টের পাশাপাশি যদি স্যার বাংলা পয়েন্টটা বলতেন সুবিধা।
না, এই বাংলা তো অর্থ, যেমন ডিসিশন মেকিং হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ। হ্যালো, বুঝতে পেরেছো? ডিসিশন মেকিং হ্যাঁ হচ্ছে স্যার শুনতে পাচ্ছি। সিদ্ধান্ত গ্রহণ, এই তো। সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ স্যার। আর বাকিটা তো আমি বাংলাতেই বলছি। হ্যাঁ, তো কি তোমার মাইকটা ডিস্টার্ব করছে, শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করবো, অসুবিধা নেই। থার্ড পয়েন্ট, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিরকম ধারাবাহিক প্রক্রিয়া? ধরা যাক, এমন ভাবার কারণ নেই যে তোমার প্ল্যান একবার করলেই সেটা দিয়েই তোমার একদম পুরোটাই কাজ চলে যাবে। নট দ্যাট। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যে উত্তরবঙ্গ থেকে আসবে, তুমি হঠাৎ করে দেখলে যে শিয়ালদা এসে দেখলে যে সেদিনকে সাউথের ট্রেন কোনো কারণে বন্ধ। তাহলে তুমি তো জেনে এসছো যে ট্রেনে করে শিয়ালদা থেকে আবার যাদবপুরে নামতে হবে ইত্যাদি। তুমি এসে দেখলে সাউথের ট্রেন বন্ধ, তাহলে কি করবে? তাহলে তোমার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। অর্থাৎ তুমি একবার পরিকল্পনা করেই যে আলটিমেটলি যে তুমি শেষ ধাপ পর্যন্ত পৌঁছে যাবে, নট অ্যাট অল, নট দ্যাট। You may have to change your plan in between course of journey. This journey doesn't indicate that you are coming from North Bengal and boarded down to Shialda, not that. It journey means the total planning process. তুমি একটা প্ল্যানিং করেছো তোমার 26শে জানুয়ারির অ্যাথলেটিক প্রোগ্রামের জন্য, তোমার প্ল্যানিং তুমি জমা দিয়েছো যে আমি ওদেরকে টিফিনের প্যাকেটের মধ্যে একটা কেক, একটা কলা, একটা ডিম আমি দেবো স্টুডেন্টদের, এটা তোমার প্ল্যানিং এ আছে। কিন্তু প্রোগ্রামের আগে, দিন সাতেক আগে হঠাৎ করে প্রচন্ড রকম আওয়াজ উঠলো চতুর্দিকে, বার্ড ফ্লু, বার্ড ফ্লু, বার্ড ফ্লু, ডিম দেওয়া যাবে না। তাহলে তুমি কি করবে? তাহলে ইউ শুড হ্যাভ টু চেঞ্জ ইউর প্ল্যান। তারপরে আবার নতুন করে তোমাকে প্ল্যান করতে হচ্ছে যে ডিমের জায়গায় কি দেবে। ডিমের দাম একটা 6 টাকা, সেদ্ধ করে সব প্রসেস করতে যে দামটা ফেলেছিল যে সাপ্লায়ার, সে 8 টাকা দাম ফেলেছিল। তাহলে 8 টাকা দামের মধ্যে এই ডিমের অল্টারনেট কি দেওয়া যেতে পারে? তাহলে আবার তোমাকে নতুন করে পরিকল্পনা করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে। তাতে দেখা গেল 2 টাকা বেশি লাগতে পারে, তুমি যে জিনিসটা দেবে ভাবছো, বা 2 টাকা কমেও যেতে পারে। তাহলে প্ল্যানিং তুমি যেটা করেছো সেটা কিন্তু তোমার ইন বিটুইন ইউর কোর্স অফ জার্নি ইউ মে হ্যাভ টু চেঞ্জ দিস পার্টিকুলার প্ল্যান। সেই জন্য এটাকে বলা হয়েছে প্ল্যানিং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এমন নয় যে একবার প্ল্যান এখানে শেষ, নো, নট দ্যাট। ছোট ছোট প্ল্যানিং এর ক্ষেত্রে, যেগুলো লং টার্ম প্ল্যানিং, 5 ইয়ার্স প্ল্যান অফ ইন্ডিয়া গভর্নমেন্ট দেন, বা তোমার বিপিএড কোর্সটা তো তোমার 2 ইয়ার্স প্ল্যান, এটা বিরাট একটা 2 বছর, বিরাট সময়। মাঝখানে দেখবে কত তোমার প্ল্যানিং এ পরিবর্তন হয়ে যাবে। তুমি একরকম ভাবে ভেবেছিলে কোর্স করবে, অনলাইনে মোডে এখন ক্লাস হচ্ছে, তোমার সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমার প্ল্যানটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। হোস্টেলের যে প্রচন্ড পরিমাণ একটা খরচা ছিল, মাসে 2000 টাকা 2500 টাকা করে, সেই হিউজ পরিমাণ খরচা তুমি হয়তো একরকম ভাবে মিট আপ করার চেষ্টা করেছিলে। এখন দেখছো যে সেই খরচাটা ওইভাবে লাগছে না, অন্যরকম ভাবে তোমাকে মোবাইল কিনতে হচ্ছে, একটা ইন্টারনেট কানেকশন নিতে হচ্ছে। তাহলে সেই খরচাটা তোমার অন্যদিকে চলে গেল। তাহলে এটাও তোমার পরিকল্পনা আবার চেঞ্জ করতে হলো। আবার যখন নাকি হোস্টেল খুলে যাবে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস বাদে, তখন তোমাকে আবার পরিকল্পনা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, মাইন্ড ইট। আচ্ছা, এই তিনটের মধ্যে কোনটা বুঝতে পারোনি, বা কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা শুধু না, তোমরাও যদি কোনো ইনপুট দিতে পারো, তোমার মনে একটা খুঁতখুঁত লাগবে যে স্যার এই জায়গাটা বললেন কিন্তু এটা তো এইরকম, আমাকে অবশ্যই সঙ্গে সঙ্গে বলবে, আমিও তো শিখবো। স্যার মেকিংটা করে বলুন। কোনটা? মেকিং, ইট ইজ এ ডিসিশন মেকিংটা আরেকবার বলুন। ডিসিশন মেকিং প্রসেস, হ্যাঁ। অর্থাৎ আমি প্ল্যান করি কেন? একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিদ্ধান্তটা এই কারণে আমি নিয়ে রাখি যাতে আমার আগামী দিনে ওই কাজটা করতে সুবিধা হয়। 26শে জানুয়ারি গেস্ট কে আসবে সেটা যদি আমি 25 তারিখে ঠিক করি, সেটা তো ঠিক লজিক্যাল হলো না। যাকে আমি নেমন্তন্ন করবো সে তো ভাবতেই পারে, যা বাবা কালকে প্রোগ্রাম, আজকে আমাকে জানাচ্ছে, এটা একটা। দ্বিতীয় হতে দেখা গেল সে পরের দিনকে এনগেজ। কিন্তু তুমি 26শে জানুয়ারি গেস্ট করে কাকে আনবে, এটা তুমি যদি 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বরেই যদি তার সাথে কথা বলে নাও যে স্যার আমাদের কিন্তু 26শে জানুয়ারি এই প্রোগ্রাম আছে, আপনি কিন্তু অবশ্যই সেদিনকে গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন, আমরা আপনাকে কার্ড পাঠাবো পরে, এখন মৌখিক ভাবে আপনাকে ফোনে ইনভাইট করে রাখলাম। সে তখন কি করবে? সে তখন তার ডায়েরিতে ওই ডেটটা তোমার নামে বুক করে রাখবে।
যে এই স্কুলের প্রোগ্রামে যেতে হবে সকাল 10টায়। তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাহলে প্রতিটা ব্যাপারেই দেখা যাবে প্ল্যানিং ইজ নাথিং বাট দ্য ডিসিশন মেকিং প্রসেস ফর অল টাইম। সব সময়ের জন্য তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, সে তুমি যাই যেভাবেই তুমি নাও না কেন। সেই জন্য এটা বলা হয়েছে যে ইট ইজ এ ডিসিশন মেকিং প্রসেস। ওকে, বুঝা গেছে? ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, এটা কে জিজ্ঞেস করলে? স্যার অসীম, অসীম স্যার। হ্যাঁ, অসীম, অসীম, ভেরি গুড। আমি তোমাকে ধন্যবাদ। স্যার মানে এখানে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমরা যখনই কোনো বিষয় নিয়ে পরিকল্পনা করব, সেই পরিকল্পনার মাধ্যমে কাকে কাকে আমরা এই নিমন্ত্রণ কিংবা যাই হোক জানাবো, সেই দিয়ে আগের থেকে বলে দেওয়া হলো। একদম, এটা এটা আমি একটা এক্সাম্পল দিলাম, শুধু নেমন্তন্ন না। আচ্ছা, তুমি সার্টিফিকেটে কি লিখবে, তুমি সার্টিফিকেটে কি লিখবে, প্রাইজ কোথা থেকে আনা হবে। তুমি যদি 26শে ডিসেম্বর 26শে জানুয়ারি তোমার প্রোগ্রাম, তোমার 21শে জানুয়ারি তোমার মনে পড়েছে ইরি প্রাইজ তো কেনা হয়নি, এবার তুমি ওই 4-5 দিনে কে তোমাকে প্রাইজ ওরকম করে তোমার মেডেলের মধ্যে লিখে দেবে, দেওয়া সম্ভব কি 4-5 দিনে? সম্ভব না। তাহলে তুমি যদি 15 তারিখে যে মিটিংটা হেডমাস্টার মশাই ডাকতে বলছেন, সেই মিটিং এ তুমি যদি আগে থেকে তৈরি হয়ে প্ল্যানিং এর মধ্যে যদি এটা রাখো, তাহলে তোমার কোনো অসুবিধা না। মিটিং পাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে পরের দিনকে তুমি কোনো মাস্টার মশাইকে স্টুডেন্টদের সঙ্গে কথা বলিয়ে 2জন মাস্টার মশাইকে পাঠিয়ে দিলে কলকাতায় এই দোকানে কথা বলে নিতে, মেডেলের দাম কত, মেডেলে কি লেখা হবে, লেখাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে নিল তারা গিয়ে। বোঝা গেল? সব ক্ষেত্রে তুমি ভেবে দেখো। ওকে, সবাইকে বলছি কোনো কোনো দ্বিধা থাকলে কিন্তু কোনো লজ্জা পেও না, সবসময় জানাবে। স্যার ইন্টেলেকচুয়াল প্রসেসটা একবার বলুন স্যার। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল। তুমি স্কুলে জয়েন করেছো, অ্যানুয়াল অ্যাথলেটিক মিটের কথা স্যার তোমাকে বললো, কিন্তু তুমি ধরা যাক সংস্কৃতের টিচার, তুমি খেলাধুলার কিছু জানো না, তোমার কোনো আইডিয়াই নেই, তা স্যার কি তোমাকে বলবে নাকি? নিশ্চয়ই কখনো বলবে না। তা তুমি ফিজিক্যাল এডুকেশন টিচার, তাহলে তোমার সেটার উপর নলেজ আছে, তোমার ধারণা আছে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, এটা তোমার কাছে পরিষ্কার, তুমি একটা ট্রেইনড টিচার। বলা হচ্ছে এখানে যে তোমার সেই কগনিশনটা থাকতে হবে, তোমার সেই ইন্টেলেকচুয়ালিটিটা থাকতে হবে, যাতে তুমি ইজিলি প্রোগ্রামটাকে প্ল্যানিংটাকে করতে পারো। যার নেই কখনোই করা সম্ভব না। যে যেই ক্ষেত্রে বিশেষজ্ঞ, যে যেই ক্ষেত্রে এক্সপার্ট, সে সেই ক্ষেত্রে প্ল্যানিংটা ভালোভাবে করবে, এটাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে শঙ্কর, শঙ্কর দাস, শঙ্কর। হ্যাঁ স্যার। তুমি ভিডিওটা একটু ওপেন করো তো। হ্যাঁ, গুড। এই তো বাস, ঠিক আছে, অফ করো, অফ করো শঙ্কর। যা, শঙ্কর কি লিংক কেটে গেল নাকি? না স্যার, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমি কিছু মনে করো না, আমি চেক করলাম। সবাই এইভাবে একদম প্রপার ইউনিফর্মে সুন্দর করে বসো, দেখবে ক্লাস তোমারও করতে ভালো লাগবে, তুমি নিজে বুঝতে পারবে, তুমিই বেনিফিটেড হবে। আচ্ছা, আমার মনে হয় আজকে তো অনেকটা টাইম চলে গেছে, 12:45 হয়ে গেছে, নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে তোমাদের, তাই না? স্যার আজকের ক্লাস নেই। এখন ক্লাস নেই? না স্যার। কি বলছে, হ্যাঁ না না? না স্যার, স্যার ফোন তুলেনি, মানে যে স্যারগুলোর ক্লাস আছে ফোন করেছিল, কেউ ফোন রিসিভ করেনি স্যার। না, শ্রীদেব স্যারকে ফোন করেছিলাম, স্যার ধরেছিলেন পরে ফোন, তো স্যার বললেন যে পরে ক্লাস নেবেন, এখন ক্লাস নেবেন না। আচ্ছা, তাহলে আমি আরেকটু কন্টিনিউ করি। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, আচ্ছা, কন্টিনিউয়াস প্রসেস এটা হলো। আচ্ছা, তারপর এটা লেখো, এ প্ল্যান মাস্ট বি ফ্লেক্সিবল, এ প্ল্যান মাস্ট বি ফ্লেক্সিবল, এ প্ল্যান মাস্ট বি ফ্লেক্সিবল। আচ্ছা দেখো, এই ফ্লেক্সিবল শব্দটার অর্থ হচ্ছে নমনীয়তা বা কমনীয়তা বাংলা মানে। কিন্তু এই ক্ষেত্রে নমনীয়তা কমনীয়তা যেই ক্ষেত্রে আমরা জেনারেলি ব্যবহার করি, সেইটার সঙ্গে আমি যদি প্ল্যানের নমনীয়তা বলি, পরিকল্পনার নমনীয়তা, এ কেমন কেমন যেন শুনতে লাগে। ঠিক আছে, ফলে ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে ওই যে একটু নরম,
চেঞ্জ করা যায়, পরিবর্তিত করা যায়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্ল্যান তুমি এমন ভাবে করবে যেন সেটা একেবারেই ওইটা ছাড়া হবে না, এইরকম যেন কখনো না হয়। সবসময় প্ল্যান ফ্লেক্সিবল থাকবে, যে কোনো সময় প্রয়োজন মতো প্ল্যান চেঞ্জ করা যাবে। কিরকম? ধরা যাক তুমি চেয়ারের সংখ্যা বলেছো 50টা চেয়ার, যে ডেকোরেটরের সঙ্গে কথা বলেছো 26শে জানুয়ারি প্রোগ্রামে 50টা চেয়ার, তার মধ্যে 10টা ভিআইপি চেয়ার আর 40টা জেনারেল চেয়ার। এমনি প্রোগ্রামের যত এগিয়ে আসছে, প্রোগ্রামের দিন 7 আগে তুমি ফাইনাল যখন নাকি পুরোটাকে তুমি একটু রিভিউ করছো, ফিরে দেখছো যে সব ঠিকঠাক আছে কিনা, কোথাও ঘাটতি আছে কিনা, তখন তোমার হঠাৎ তুমি দেখলে যে না, গেস্টের সংখ্যা মনে হচ্ছে 10 ছাড়িয়ে যেতে পারে। তোমার একটা হিসেব আছে যে 15 জন গেস্ট বলা হয়েছে, সবাই তো একসঙ্গে আসবে না, সুতরাং 10টা চেয়ার আনলেই হয়ে যাবে। কিন্তু তার শেষ মুহূর্তে তোমার মনে হলো যে তুমি স্কুলে জয়েন করার পরে দিস দ্য ফার্স্ট টাইম তুমি বা তোমার মতন একজন ফিজিক্যাল এডুকেশন টিচার স্কুলে জয়েন করেছে, আগে কখনো ফিজিক্যাল এডুকেশন টিচার ওই স্কুলে ছিল না কেউ, অন্য টিচাররা কোনো ক্রমে নম নম করে অ্যানুয়াল অ্যাথলেটিক মিটটা করতো, তুমি জয়েন করার পরে ব্যাপারটা একটা সিস্টেমে দারুণ ভাবে শুরু করেছো এবং সারা স্কুলে একটা বেশ একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আশেপাশের গ্রামে সবার কাছে খবর চলে গেছে যে এবারে বেশ বড় করে শুরু করেছে, নতুন মাস্টারমশাই এসছেন। এবার স্বাভাবিকভাবে গেস্টরাও খুব উৎসাহী, তারাও বলছেন হ্যাঁ মাস্টারমশাই কোনো চিন্তা নেই, আমরা একদম ঠিক 10টার সময় আমি পৌঁছে যাব। রামবাবু বলছেন হ্যাঁ মাস্টারমশাই কোনো চিন্তা নেই, আমিও 10টার সময় পৌঁছে যাবো, ইত্যাদি ইত্যাদি। তোমার মনে হলো যে একসঙ্গে 15 জন না হলেও 14 জন চলে আসতে পারে। সঙ্গে সঙ্গে তুমি ডেকোরেটরসকে কি সবসময় ডেকোরেটরসকে বলা থাকবে যে দেখুন আপনাকে আমি কিন্তু 10টা বলছি, কিন্তু প্রয়োজন মতন কিন্তু 2টো 3টে 4টে 5টা কিন্তু বাড়তি দিতে হতে পারে, সেটা কিন্তু আমি আপনাকে 2 দিন 3 দিন আগে জানিয়ে দেবো। দিস ইজ ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ তোমার পরিকল্পনায় আছে, বাজেটে আছে 10টা, কিন্তু প্রয়োজন বোধে তুমি সেটাকে 14টা করে দিলে। পরের দিন ডেকোরেটরসকে ফোন করলে 25শে ডিসেম্বর সকালবেলা, 25শে জানুয়ারি সকালবেলা, মল্লিক বাবু আমার কিন্তু চেয়ার 10টায় হবে না, আপনি 15টা চেয়ার দেবেন আর 5টা গেস্ট চেয়ার বাড়তি সুন্দর দেখে। তখন উনি বললেন হ্যাঁ ঠিক আছে, আপনি তো স্যার বলেইছিলেন যে লাগতেও পারে, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। দিস ইজ ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ তোমার বাজেট বা তোমার প্ল্যান এমন হবে না যে সেটা ছাড়া যেন কোনো মতেই চলবে না, এমন যেন না হয়। প্রয়োজন মতো তোমাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এই বাজেটের ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটির দিকে তাকিয়ে মেন যে জায়গাগুলো আমরা ধরার চেষ্টা করি সেই 5টা এরিয়া, অর্থাৎ লিখে রাখো যা মেইন 5 areas through which the flexibility of a plan may be judged। অর্থাৎ নিম্নলিখিত 5টি অঞ্চল বা 5টি বিষয় মূলত আমাদের পরিকল্পনার ক্ষেত্রে আমরা গ্রহণ করি। ফ্লেক্সিবিলিটি, পরিকল্পনার ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করি। লিখেছো? 1 নম্বর হ্যাঁ হ্যাঁ কি বলছো? স্যার বলছি আরেকবার বলুন, টেন্সে 5 এই কেন করেছে, আমি তো মুখস্থ করিনি, আবার বানাতে হবে, দাঁড়াও তাহলে ধীরে সুস্থে বলছি। নিম্নলিখিত 5টি বিষয় পরিকল্পনার ফ্লেক্সিবিলিটিকে মূলত প্রভাবিত করে। The following 5 areas mostly influences the flexibility of a plan। ওকে, কি কি 5টা এরিয়া? নাম্বার 1 টেকনোলজি, নাম্বার 2 মার্কেট, নাম্বার 3 ফিনান্স, নাম্বার 4 পার্সোনেল, নাম্বার 5 organization,
ঠিক আছে? কিরকম একটু বুঝিয়ে দিই পাঁচটা ছোট ছোট করে। টেকনোলজি, আবার কি হলো? টেকনোলজি, বুঝতে পারছি না। আরেকবার বলতে বলছি মনে হচ্ছে, আরেকবার বলতে বলছি। আচ্ছা, টেকনোলজি, মার্কেট, ফিন্যান্স, পার্সোনেল অ্যান্ড অর্গানাইজেশন, এই পাঁচটা। কিরকম? জেনারেলি কি হয়, আমরা যে টেকনোলজিটা ইউজ করি সেটা একটা বিগড়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে, কারণ ওটা মানুষের হাতে নয়, যে কোনো সময় প্রবলেম হতে পারে। তা সুতরাং সেই জায়গাটা ভীষণ রকম অ্যালার্ট থাকতে হবে, প্রয়োজন পড়লে অল্টারনেট বন্দোবস্ত রাখতে হবে, যে কি পাওয়ার চলে গেলে জেনারেটর রেডি রাখা। তুমি কি করলে, না না এখানে পাওয়ার যায় না, সত্যি সত্যি পাওয়ার যায় না, বিগত 5 বছরে যায়নি, তুমি জেনারেটর রাখলে না, ঘটনাচক্র দেখা গেল সেই দিনই কোনো কারণে প্রবলেম আসলো, তাহলে তোমার বিপদে পড়ে যাবে, অস্বস্তিকর অবস্থায় পৌঁছে যাবে। তাহলে জেনারেটর একটা রেডি রাখতে হবে, এরকম মানে জাস্ট একটা বলছি। যেমন আজকেই আমাদের টেকনোলজির ক্ষেত্রে বিপদ হলো, আমরা গুগল কনফার্ম করেছিলাম সেইভাবে, কিন্তু হলো না, জুমে আসলো। তাহলে এটা রাখতে হবে, মানে ফেসিলিটিসটার একটা অপশন তোমাকে আলাদা করে রাখতে হবে। মার্কেট, আচ্ছা এই পাঁচটার নিচে না বড় কোটাই লম্বা করে দাগ দিয়ে দাও, ঠিক আছে? কারণ আমি কেন বলছি, এই পাঁচটা মূলত ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট, একটা শিল্প ক্ষেত্রে যে প্রোডাক্ট, মানে তোমার কি বলবো, পণ্য যেটা তৈরি হয় সেইটার দিকে লক্ষ্য রেখে এই পাঁচটাকে ধরা হয়েছে। এই পাঁচটা হয়তো সবসময় আমাদের স্কুল ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামের সঙ্গে হয়তো ম্যাচ নাও করতে পারে, আইডিয়াটা থাক। কারণ আমরা মাথায় রাখবো যে আমাদের ওপেন মার্কেটে যেটা উৎপাদিত পণ্য, সেটা দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে? গুডস আর সার্ভিস। গুডস আর সার্ভিস, এটা কি আগে কখনো বলেছিলাম তোমাদের? বিপিএ তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি এটা ছিল, ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছু? না স্যার, না স্যার। তাহলে বলিনি, তাহলে স্বাভাবিক, একটু একটু জাস্ট প্রসঙ্গে একটু বলে দিচ্ছি। তাহলে এই যে পণ্য, উৎপাদিত পণ্য, অর্থাৎ আমরা যা কিছু পারচেস করি সেটা হচ্ছে উৎপাদিত পণ্য। যা কিছু পারচেস করি, জামা, প্যান্ট, তেল, লাইট, হ্যানা ত্যানা, যা কিছুই কিনি সবই হচ্ছে উৎপাদিত পণ্য, অর্থাৎ একটা প্রসেসের মধ্যে দিয়ে এসে আলটিমেটলি সেটা আমরা হাতে পাই, এবং সেটা নির্দিষ্ট কিছু মানুষ তাদের ব্যবসায়িক ক্ষেত্রে সেটাকে তৈরি করে। সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হতে পারে, সেটা হোমমেড প্রোডাক্ট হতে পারে। বাড়িতে মা যে ভাত রান্না করছে সেটাও একটা প্রোডাক্ট, মা যে মাছের ঝোলটা রান্না করছে সেটাও একটা প্রোডাক্ট, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে ওইটা আমরা হাতে পাই। বাজার থেকে মাছ তো তুমি কিনে এনে দিলে, মাছের ঝোলটা কি করে আসবে? তাহলে মাছ আর তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু উপকরণ, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসে আলটিমেটলি মাছের ঝোলে পরিণত হলো, সেটা একটা প্রোডাক্ট। আমি পড়াচ্ছি, লেসন লার্নিং দিচ্ছি, ইটস এ প্রোডাক্ট। তাহলে ওইটার সঙ্গে এটার ফারাক কি? মাছের ঝোলের সঙ্গে আমার লেকচারের ফারাক কি? পার্থক্য আছে তো? अरे क्या क्या बात, कहाँ से आया ये जेम? विपुल, वेरी गुड। कहाँ से आई गंगना, खिलता है कमल। थैंक यू विपुल, थैंक यू। আপনি গানও জানেন যে? আরে আমি কি জানি না, তুমি আমার কিছুই চেনো নি। আমি তো অলরাউন্ডার তো তাহলে। আমি একটু ইয়ার্কি ফাজলামো মারতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি। একমাত্র আমাকে কিছুটা তোমাদের মধ্যে চেনে বোধ হয়, ওর নাম কি, আরে যোগায় ছিল, নামটা ভুলে যাই। পামেলি। হ্যাঁ, পামেলি। পামেলি কোথায়? পামেলি কই আছে তো নাকি? পামেলি আছে নাকি নেই? ওই যে, আভাস পেয়েছি। কি হলো তোমার?
আবার ফোনে? স্যার ওর ওখানে নেটওয়ার্ক প্রবলেম হয়। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক, তাহলে ভেরি গুড বিপুল, থ্যাংক ইউ এগেন। ওই যে প্রোডাক্ট দু রকমের, গুডস আর সার্ভিস। ওই মাছের ঝোলটা হচ্ছে গুডস, আর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সার্ভিস। এই দুটোর মধ্যে ফারাক কি ভালো করে ভেবে দেখো। ওটা হচ্ছে ট্যাঞ্জিবল, মানে টাচ করা যায়। তুমি মাছটাকে টাচ করতে পারছো, ঝোলটাকে টাচ করতে পারছো, একটা স্মেল পাচ্ছ, গন্ধ পাচ্ছ, একটা ফিলিংস অন্যরকম হচ্ছে। ওটার একটা ন্যাচারাল ডিকে আছে, অর্থাৎ তুমি যদি মাছের ঝোলটাকে রেখে দাও, একদিন দুদিন 3 দিন বাদে নষ্ট হয়ে যাবে। এরকম আমি আর খুব একটা ইয়ের মধ্যে যাচ্ছি না। তারপরে ওটার একটা ভ্যালু নির্দিষ্ট ভাবে যাচ করা যাবে, যে ওটার দাম কত হতে পারে। কিছুই না, খুবই সহজ। তুমি যে কটা মাছ এনেছো সেই মাছের দাম কত, যতটুকু মশলা দিলে সেই মশলার দাম কত, যতটুকু জল দিলে সেই জলের দাম কত, তুমি যে গ্যাস পুড়লো কতটুকু তার একটা আইডিয়া করে তার দাম ফেললে, তোমার যিনি রান্না করছেন তার যে পরিশ্রম, তার যে সময়, তার একটা দাম আইডিয়া করে যোগ করলে। কিন্তু আমি আজকের এই 30 মিনিট 40 মিনিটের ক্লাসে কতটুকু ভ্যালু দিলাম, তার কি ওইভাবে যাচ করা সম্ভব? সম্ভব না, কখনোই সম্ভব না। তাহলে এইরকম। আর সার্ভিস উল্টো দিকে কি, যেটা টাচ করা যায় না, যেটা অডিবল, যেটা দেখা যেতে পারে, এই দেখা যায় না, শোনা যেতে পারে, ফিল টাচ করা যায় না, যেটার কোনো ডিকে নেই, ক্ষয় নেই, যেটার ভ্যালু নির্ধারণ করা যায় না, এইরকম ব্যাপারগুলো। রাজমিস্ত্রি যে কাজ করছে ওটা হচ্ছে সার্ভিস। আমরা বিরাট কোহলির খেলা দেখছি, বিরাট কোহলি সার্ভিস দিচ্ছে আমাদেরকে। আমরা ফুটবল দেখবো, কোপা আমেরিকা, ইউরো কাপ চালু হয়ে যাচ্ছে আর দিন 10 বাদে, তারা আমাকে সার্ভিস দেবে, আমি সেটাকে এনজয় করব। এইরকম ব্যাপারগুলো আর কি। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো হয়, ইন্ডাস্ট্রি থেকে যেটাকে বেরোয় আর কি, এই ধরনের গুডস এর ক্ষেত্রে বিশেষ করে, সেই ক্ষেত্রটাকে ধরে কিন্তু এই 5টা ফ্যাক্টর মোটামুটি ধরা হয়েছে। হয়তো সবকটা ফ্যাক্টর তোমার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের সাথে মিলবে না। যেমন টেকনোলজি, একটা স্টিল ইন্ডাস্ট্রি, একটা কার ইন্ডাস্ট্রি, একটা তোমার নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি, সেখানে যেই টেকনোলজির যেই অ্যাপ্লিকেশন, তোমার অ্যানুয়াল মিটের কি টেকনোলজির অ্যাপ্লিকেশন আছে? আদৌ আছে কি কোনো টেকনোলজি সেই অর্থে? নেই। তাহলে তা সত্ত্বেও আমরা এটা কনসিডারেশন রাখছি। মার্কেট এর পরেরটা, মার্কেট মানে এখানে বোঝাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ধরো যাক একই প্রোডাক্ট, একই প্রোডাক্ট তোমার ধরো যাক আমেরিকায় বিক্রি হচ্ছে, ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে। দেখা গেল আমেরিকায় কোনো মার্কেট নেই, মানে বিক্রি হচ্ছে না, ইন্ডিয়ায় ওটা হু হু করে বিক্রি করছে। স্বাভাবিকভাবেই তখন ওই প্রডিউসার, যারা উৎপাদক, যারা মালিক, তারা আমেরিকায় আস্তে 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 প্রোডাক্টটা বন্ধ করে দেবে, ইন্ডিয়ায় প্রোডাকশন বাড়াবে। এইবারে ওরা সার্ভে করবে যে ইন্ডিয়ার লাগোয়া, ইন্ডিয়ায় যখন জিনিসটা ভালো বিক্রি হচ্ছে, তাহলে সার্ভের দিকে চলে গেল, যে বাংলাদেশে গিয়ে পরীক্ষা করলো যে এখানে মার্কেট কিরকম। সঙ্গে সঙ্গে দেখলো হ্যাঁ বাহ দারুণ, বাংলাদেশ আর একটা ইন্ডাস্ট্রি করে ফেললো, ওই প্রোডাক্টের ইন্ডাস্ট্রি। দিস ইজ কল্ড মার্কেট। অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশন অনেক সময় চেঞ্জ হয়। কিন্তু তোমার স্কুলের অ্যানুয়াল অ্যাথলেটিক মিটের তো আর সেই সুযোগটা নেই, কিন্তু আইডিয়াটা তোমার থাকা উচিত। এই জন্য আমি বললাম আর কি এগুলো। পার্সোনেল, কারা কাজটা করবে? পার্সোনেল। তুমি বিরাট একটা প্ল্যান প্রোগ্রাম ফেদে বসলে, 26শে জানুয়ারি ফাটাফাটি প্রোগ্রাম করবে, কিন্তু তোমার স্কুলটি একটু ছোট স্কুল, স্কুলের মাস্টারমশাইয়ের সংখ্যা ধরা যাক 17 জন, তাহলে এই পার্সোনেল হেড নিয়ে তুমি কত বড় প্রোগ্রাম করবে? সুতরাং তোমাকে ওইখানে ভাবতে হবে যে আমি প্ল্যানিংটা কোন লেভেলে করব, যাতে আমার এই 17 জন মাস্টারমশাই আর জনার সাথে নন টিচিং স্টাফ, এই 24-25 জন, তার মধ্যে দেখা গেল স্কুলের অ্যানুয়াল অ্যাথলেটিক মিটে 50% মাস্টারমশাই আসেন না, তারা ইচ্ছুকই নন, ওই দিনটা তারা ছুটি কাটায় বাড়িতে বসে। তার মানে তোমার সংখ্যা আরো কমে আসবে। তা গুটি 5, 6, 7, 8, 9 জন লোককে নিয়ে তুমি কত বড় প্রোগ্রাম করবে? সামলাতে পারবে কি? পারবে না। তাহলে সুতরাং তোমাকে সেটাও তোমাকে ভাবতে হবে। তাহলে তোমাকে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে যে মাস্টারমশাই কম হলে পরে আমি স্টুডেন্টদের দিয়ে ম্যানেজ করতে পারবো কি পারবো না। অর্গানাইজেশন, অর্গানাইজেশন তো অবশ্যই বটেই। যেই টাইপের স্পোর্টস অর্গানাইজেশন হলে স্পোর্টস অর্গানাইজেশনের কাজ হবে, স্পোর্টস এর কাজ হবে। যদি তোমার একাডেমিক অর্গানাইজেশন হয় তাহলে তাদের একাডেমিক পারপাসে কাজ হবে। এইরকম আর কি। স্যার ফিনান্সটা? ও ফিনান্স, ফিনান্স হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা। অর্থাৎ অর্থাৎ কিরকম, তুমি একটা বাজেট
করেছো যে তোমার 26শে জানুয়ারি তোমার টাকা পয়সা লাগবে, ধরা যাক বাজেটে দেখা গেল 20,000 টাকা। তা হেডমাস্টার মশাই বললেন, উরি বাবা 20,000 টাকা কোথা থেকে পাবো, আমাদের তো লাগে ভারী 6-7 হাজার টাকা, সেটা স্কুল ফান্ড থেকে দিয়ে দেওয়া হয়। তাহলে তুমি কি করবে? তোমাকে প্ল্যান কাটছাট করতে হবে, কমিয়ে আনতে হবে বাজেট 6-7-এর মধ্যে, অথবা তুমি অন্যান্য তুমি সোর্স অফ ইনকাম তোমাকে বের করতে হবে। যে মাস্টারমশাই আপনি তো এগুলো আমার ধারণা আছে, একটু স্পন্সরশিপ জোগাড় করা বা এই ধরনের ডোনেশন জোগাড় করার অভিজ্ঞতা আছে আমাদের, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার চেষ্টা করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তুমি তখন স্পন্সরশিপের দিকে ঝুঁকলে, সাপ্লায়ারের দিকে ঝুঁকলে, অর্থাৎ এতদিন পর্যন্ত টিফিনটা কি হয়েছে, স্কুল তার বাজেট থেকে 2,000 টাকার টিফিন প্রত্যেক বছর খরচা করেছে, কিন্তু তুমি দেখলে টিফিনটা ওই এলাকায় যে বড় মিষ্টির দোকান তার সাথে কথা বললে যে আপনি যদি এই টিফিনটা স্পন্সর করেন, তাহলে ও ওর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে আমার কি লাভ তাতে, আমি কেন, তখন তুমি বলবে যে আপনি এখন 4টে ব্যানার দিন, 4টে আমাদের মাঠের 3 কোনায় 3টে ব্যানার দেবো আপনার দোকানের, আর আমাদের মূল যে স্টেজ তার পেছনে বড় করে আপনার দোকানের ব্যানারটা থাকবে। সে তখন হয়তো ভেবে দেখবে যে তাই তো, তাহলে তো ভালোই, আমার তো মিষ্টির প্রচার আরো বাড়বে, বা সবাই করবে, সবাই বলবে বাহ এই দোকানের নাম সবাই জেনে যাবে, আরো বেশি লোক, অনেক লোক জানতে পারবে, বিক্রি বাড়বে আমার, সেটা ভেবে সে বললো হ্যাঁ তাহলে আমি রাজি আছি, তাহলে সে 2,000 টাকা তোমার এখানে বেঁচে গেল। এরকম ভাবে নতুন নতুন তোমার কনসেপ্ট যেগুলো আছে স্পন্সরশিপের বা সাপ্লায়ার্স এর বা তোমার বেলিভোলেন্সের, সেগুলো আইডিয়া গুলো যদি তোমার থাকে তাহলে তুমি ফ্লেক্সিবল বাজেট করতে পারবে। এইবার দেখা গেল কিরকম যে ঠিক আছে উনি বলেছিলেন 2,000 মানে ধরা যাক 400 মিষ্টির প্যাকেট দেবে, একদম এই কি না, একটা সিঙ্গারা দুটো মিষ্টি, একটা সিঙ্গারা দুটো মিষ্টি এরকম 400টা প্যাকেট সে ঠিক 11টার সময় পৌঁছে দেবে। সে হঠাৎ প্রোগ্রামে 2 দিন আগে বললো যে মাস্টারমশাই সিঙ্গারাটা দেওয়া যাবে না, ওই শুধু দুটো করে মিষ্টি দেবো, আমি বুঝতে পারিনি এত খরচা হয়ে যাচ্ছে, তুমি কি করবে, তুমি কি পুলিশ কেস করবে, সেটা তো সম্ভব না। তাহলে তুমি তখন কি করবে সঙ্গে সঙ্গে, আচ্ছা ঠিক আছে সিঙ্গারার দামটা নয় আমি দিয়ে দেবো, সিঙ্গারা 5 টাকা করে 400 পিস, আমি সিঙ্গারার দামটা আপনাকে দিয়ে দেবো। তাহলে এই যে হঠাৎ করে তোমার যে ফিনান্সের প্রবলেমটা আসলো, তার মানে সেখানে তোমাকে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে যে টাকাটা কোথা থেকে, যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে তাহলে আমি বাজেটটা কিরকম করব। আমার যদি খরচা হয় 10,000 টাকা, এই আমার যদি ইনকাম থাকে 10,000 টাকা, আমি বাজেট করব 8,000 টাকার, 2,000 টাকা আমার কষান মানি হিসাবে হাতে থাকবে এই ধরনের কেসগুলোকে মিট আপ করার জন্য। কি আমার কথাটা বোঝা যাচ্ছে সুখদেব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবারে লেখো, প্ল্যানিং ইজ অ্যান অল পারপাসিভ, প্ল্যানিং ইজ অ্যান অল পারভাসিভ করো, সরি পারভাসিভ, PERVASIVE, ঠিক আছে, অল অল পারভাসিভ, অর্থাৎ সবার ক্ষেত্রে সব রকম ভাবেই এটা প্রযোজ্য। অর্থাৎ তোমার এই প্ল্যানিংটা এমন হবে, প্ল্যানিং এর চরিত্রগত বৈশিষ্ট্যের মধ্যে অল পারভাসিভ এমন ভাবে হবে যে প্ল্যানিংটা হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যেরকম সম্পৃক্ত থাকবে, তেমনি আমার যে লোয়ার লেভেল যে ক্লার্ক বা স্কুলের যে দারোয়ান, যে নাইট গার্ড, তা সেও ওই প্ল্যানিংটার সঙ্গে সম্পৃক্ত থাকবে। কারোরই মনে হবে না যে প্ল্যানটা হেডমাস্টার মশাইয়ের প্ল্যান, সুতরাং আমরা নেই এর মধ্যে, এরকম যেন কখনো না হয়। এটা একটা কমন সেন্স থেকে তোমাকে ভাবতে হবে। আর নেক্সট, না ঠিক আছে, এই কটাই মোটামুটি আমার আজকের আলোচনার মধ্যে, আর বেশি বাড়াবো না। এবারে বলো তোমাদের যদি কিছু বলার থাকে, কোন জায়গাটা যদি বুঝতে না পারো বলো, আমি আরেকবার তাহলে বুঝিয়ে দিচ্ছি। স্যার মার্কেটটা একটু বলবেন? দাঁড়াও এক মিনিট জাস্ট। হ্যাঁ, মার্কেটটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটার দিকে ইঙ্গিত করছিলাম, মার্কেট হচ্ছে বাজার, যেটাকে বলি বাজার, অর্থাৎ যেখানে প্রোডাক্টটা বিক্রি হয় সেটা সিম্পলি আমরা মার্কেট বলে থাকি, যদিও মার্কেটের কনসেপ্টটা একটু আলাদা, মার্কেটিং কনসেপ্টটাও একটু আলাদা। যাই হোক, আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি সিম্পলি যেখানে বিক্রি হয়, অর্থাৎ প্রোডাক্টটা যেখানে বিক্রি হয় সেটা হচ্ছে মার্কেট। এই মার্কেট মানে কিন্তু শুধু ওই যে আমাদের যাদবপুরে কেআইটি মার্কেট বা তোমার গ্রামের মার্কেট তা না, মার্কেট মিনস দ্য হোল এরিয়া, হোল এরিয়া।
যে তোমার গ্রামে ধরো একটা দোকান আছে, বিশেষ একটা দোকান, যেই দোকানে বেশ বড় মাপের দোকান, যেই দোকানে তোমার বিভিন্ন ধরনের পারফিউম, বিভিন্ন ধরনের দামি দামি তোমার জিনিসপত্র, মানে অর্নামেন্টস বিভিন্ন বিক্রি করে। তার মানে কিন্তু ওইটাই শুধু যে মার্কেট তা না, দেখতে হবে ওই প্রোডাক্ট গুলো কত দূর পর্যন্ত মানুষজন কিনছে। দেখা গেল আশেপাশে 10-12টা 15টা গ্রাম থেকেও লোকে ওই দোকানটাতেই ওই প্রোডাক্ট গুলো কিনতে আসে, তার মানে তার মার্কেটটা কিন্তু অত বড় ছড়ানো। আমার কথাটা বোঝা যাচ্ছে? ন্যারো মাইন্ডে না, ন্যারো কনসেপ্টে আমরা ধরে নিই মার্কেট ইজ দ্যাট পার্টিকুলার প্লেস ওয়্যার দ্য বায়ার্স অ্যান্ড দ্য কাস্টমার্স আর অ্যালাইন টুগেদার, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুদলই এক জায়গায় এসে মিলিত, সেটাকে আমরা জেনারেলি মার্কেট বলে কল্পনা করে থাকি। কিন্তু এখানে মার্কেট বলতে আরো বিস্তৃত অঞ্চলের কথা বলা হচ্ছে। কোনো একটা প্রোডাক্ট ধরা যাক সেই মার্কেটে ফেল করলো, দেখা গেল এখন আর বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না সেটা সেই কোম্পানি আবার সার্ভে করবে, হঠাৎ করে বিক্রিটা একটু কমে গেল কেন, সে বিভিন্ন ধরনের কারণ আছে। সে তখন তাহলে কি করবে, যে ওই প্রোডাক্টটা ওই 10-12টা গ্রামের বাইরে অন্য যে দূরবর্তী আরো যে গ্রামগুলো আছে সেইখানে সে প্রয়োজন পড়লে মার্কেটটাকে নিয়ে এসে চেষ্টা করবে বিক্রি করার, নতুন করে দেখার যে ওইখানে বিক্রি হয় কিনা। তাহলে এই যে এইখানে বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু বিক্রি হচ্ছে না, অন্য মার্কেটে নিয়ে যেতে হবে, এটা যদি তোমার প্ল্যানিং এর যে ফ্লেক্সিবিলিটি তার মধ্যে যদি কনসিডারেশনে না থাকে, তাহলে ব্যবসা এক সময় বন্ধ হয়ে যাবে। আমার ক্ষেত্রে কিরকম, আমি যদি এটাকে একটু অন্যরকম ভাবে বিচার করি, অ্যানুয়াল অ্যাথলেটিক মিটের যে গল্পটা দিয়ে বা ঘটনাটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা দিয়ে যদি বোঝাই, এখানে আমার মার্কেট মানে আমার অ্যানুয়াল অ্যাথলেটিক মিটের সঙ্গে সম্পৃক্ত যে মানুষজন তারা কোন এরিয়া জুড়ে থাকে। দেখা গেল আমার স্কুলের ছাত্রছাত্রী যারা, তারা ওই গ্রামের লাগোয়া আরো 4-5টা গ্রাম থেকেও আসে, তার মানে আমার মার্কেটটা এতটাই বড়। এইবারে দেখা গেল যে ওই দূরবর্তী গ্রামের মানুষজন কোনোদিনই অ্যানুয়াল অ্যাথলেটিক মিটে আসে না। তুমি খবর নিয়ে দেখলে যে ওই দূরবর্তী গ্রামের মানুষজন কোনোদিনই অ্যানুয়াল অ্যাথলেটিক মিটে আসে না। আসে কারা, ওই তোমার ওই স্কুল সংলগ্ন একেবারে কাছাকাছি যে 1-2-3টে গ্রাম বা শহর, তাদের লোকজনই শুধু আসে। এবারে তুমি সার্ভে করতে লাগলে কেন আসে না তারা, তার মানে তাদের স্কুলের জন্য কি তাদের ফিলিংস কম, অ্যাটাচমেন্ট কম, কেন, কারণটা কি? তুমি দেখবে যে ডিস্টেন্স একটা বড় ফ্যাক্টর। ওই দূরত্ব অতিক্রম করে স্কুলে এসে শুধুমাত্র তারা অংশগ্রহণ করে না, সুতরাং সে ছাত্রছাত্রীরা কি করতে আসবে, তোমার হিট আগেই হয়ে যাচ্ছে। তা যারা হিটে বাদ পড়ে যাচ্ছে, স্বাভাবিক তারা আর ইন্টারেস্ট দেখাচ্ছে না ওই দিনকে মাঠে আসা। তাহলে তুমি প্ল্যানটা চেঞ্জ করো, এবারে কিরকম প্ল্যান করো, যে না হিটও ওই দিনকেই হবে, সকাল 7টা থেকে প্রয়োজন পড়লে 7টা থেকে 12টা পর্যন্ত হিট হবে, তারপরে তোমার 1টা থেকে ফাইনাল হবে। ইফ পসিবিলিটি ইজ দেয়ার, যদি সম্ভব হয়, যদি স্টুডেন্টের সংখ্যা হয় 3500, কোনো বড় নামি স্কুল, তাহলে তো সম্ভব না একদিনে হিট ফাইনাল করা। তখন তোমাকে অল্টারনেট ওয়েতে একটা ভাবনা ভাবতেই হবে। প্ল্যান বেরিয়ে আসে, তুমি যদি ভাবো হরেক কিসিমের প্ল্যান চলে আসে, কিন্তু যদি 400 জন স্টুডেন্ট হয় তাহলে তুমি ইজিলি সেদিনকে হিট আর ফাইনাল করতে পারো, কোনো অসুবিধা নেই, একটু প্ল্যান মাফিক করে নিলেই হয়। এটাই হচ্ছে এই ক্ষেত্রে মার্কেট, অর্থাৎ মার্কেটটাতে পুরোপুরি ছড়িয়ে দেওয়া তোমার প্রোডাক্টের কোয়ালিটিটা। এখানে তোমার প্রোডাক্ট হচ্ছে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট, তার যে গ্ল্যামার, তার যে মজা, আনন্দ, প্রতিযোগিতার যে আনন্দ, সেটাকে তোমার ছড়িয়ে দেওয়া সমস্ত অঞ্চলগুলোতে। তাহলে তো তার মানে তুমি মার্কেটটাকে ছড়িয়ে দিচ্ছ, মার্কেটটাকে আরো বিস্তৃত করছো, এটাই হচ্ছে বক্তব্য। বোঝা গেল রাহুল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এইবারে আর আর দেরি করবো না। এইবারে যেটা প্রশ্ন, স্যার সবই তো বুঝলাম, পরীক্ষায় লিখবো কি, তাই তো নাকি? তাই তো নাকি, পরীক্ষায় লিখবো কি? ওটা ঘাবড়াবার কিছু নেই, ওটা ঘাবড়াবার কিছু নেই। যেরকম
পড়াচ্ছেন স্যাররা, পড়ো, একটু নিজে নিজে একটু লেখার চেষ্টা করো, আস্তে আস্তে দেখবে পরীক্ষায় কি লিখবে তখন দেখবে পেন ধরলে পেন দেখবে অটোমেটিক্যালি চলে যাচ্ছে, ঘাবড়াবার কিছু নেই অত। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ও কিছু থ্যাংক ইউ স্যার। বলবে, কিছু প্রশ্ন আছে? না স্যার। ওকে, পিসির কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বলো। পিসি কোশ্চেন করছিল তখন। কোশ্চেন থাকলে বলো, অসুবিধা কি আছে বলো। স্যার ওই ক্যারেক্টারিস্টিক যেটা আছে 3 নম্বর আর 4 নম্বর পয়েন্টটা একটু বললেন প্রথমে একটু জোরে বলবে, শুনতে পাচ্ছি না। স্যার যেটা বললেন 3 নম্বরে কন্টিনিউয়াস প্রসেস আর 4 নম্বরে যেটা বললেন ফ্লেক্সিবল প্রসেস, দুটোর এক্সাম্পল তো প্রায় আপনি একই বললেন যে প্রয়োজনেও চেঞ্জ করতে পারে, কিন্তু ওই দুটোর মধ্যে আমি ডিফারেন্স বুঝতে পারছি না। কন্টিনিউইটি আর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কন্টিনিউইটি মানে হচ্ছে, হ্যাঁ, কন্টিনিউইটি মানে হচ্ছে ওইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একবার প্ল্যান করলাম মানে যে শেষ তা নয়, এই প্ল্যান মাঝে মাঝে চেঞ্জ করতে হতে পারে। তার মানে প্ল্যানটা আমরা কখন চেঞ্জ করতে পারবো, যখন সেটার মধ্যে চেঞ্জ করার অপশন থাকবে। যদি চেঞ্জ করার কোনো অপশন না রাখি তাহলে আমার কন্টিনিউয়াস প্ল্যানটা কখনোই সাকসেসফুল হবে না। স্কুলের অ্যানুয়াল অ্যাথলেটিক মিট নয় 1 মাসের একটা প্ল্যানের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, কিন্তু তোমার পড়াশোনাটা ধরো সেটা তো 2 বছরের প্ল্যান, তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস, 2 বছর ধরে চলবে, প্লাস দেয়ার মাস্ট বি সাম ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ প্রয়োজন পড়লে তুমি প্রত্যেকটা সেমিস্টারে তোমার প্ল্যান চেঞ্জ করতে পারো। তুমি হয়তো ভেবেছিলে যে এই ফার্স্ট সেমিস্টারে পরেই ইউনিভার্সিটি খুলে যাবে, তুমি দেখছো না ইউনিভার্সিটি খুললো না, তাহলে আবার তোমাকে প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। বোঝা গেল? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ বলো, আর যদি কিছু? স্যার বুঝতে পেরেছি। না না, আর না, অন্য কারো